হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স অ্যাক্টিভিটি। সায়েন্স অ্যাক্টিভিটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণী ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারটি নিয়ে। তো চলো শুরু করা যাক। লাইট। এই চ্যাপ্টারে লাইট নিয়ে তেমন গভীরভাবে আলোচনা করা হয়নি। এই চ্যাপ্টারে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে, আলো যখন বিভিন্ন তলে আপতিত হয় তখন কি কি ঘটে সেই বিষয়গুলি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমরা সাধারণত দেখে থাকি যখন আলো বিভিন্ন দর্পণে আপতিত হয় এবং সেখান থেকে প্রতিফলিত হয় তখন বিভিন্ন ঘটনাবলী ঘটে, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে ফার্স্ট দেখে নেওয়া যাক দর্পণ সম্পর্কে। দর্পণ, যাকে ইংরেজিতে আমরা মিরর বলি। দর্পণ আমরা বিভিন্ন ধরনের দেখে থাকি। কি হয় যে অনেক দর্পণ আছে যেগুলোর সামনে দাঁড়ালে আমাদের অনেক লম্বা মনে হয়, আবার কিছু দর্পণ আছে যেগুলোর সামনে দাঁড়ালে আমাদের অনেক ছোট মনে হয়, আবার কিছু দর্পণ আছে যেগুলোর সামনে দাঁড়ালে আমাদের অনেক মোটা মনে হয়। তাহলে দর্পণের যে বিভিন্ন যে ভাগগুলো, মানে কি কি ধরনের দর্পণ হতে পারে সেগুলো একটু দেখে নিই। তাহলে সেই দর্পণের বিভিন্ন ভাগগুলি হচ্ছে, প্রথম হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণ, যাকে ইংরেজিতে প্লেন মিরর বলা হয়। প্লেন মিরর বলা হয়। সেকেন্ড হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ, যাকে ইংরেজিতে কনকেভ মিরর বলা হয়। তৃতীয় হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ, যাকে ইংরেজিতে কনভেক্স মিরর বলা হয়। কনভেক্স মিরর বলা হয়। তাহলে এই যে আমরা দর্পণের যে তিনটে যে ভাগ দেখলাম, সমতল দর্পণ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, তাহলে সেই দর্পণগুলি দেখতে কেমন হয় সেগুলো আমরা দেখে নেব। তাহলে সমতল দর্পণ। সমতল দর্পণ দেখতে সোজা হয়, স্ট্রেট এরকম থাকে, যার এদিকটায় মার্কারির পার্ট দেওয়া থাকে। এই পার্টটা দর্পণের এই পাশটাও থাকতে পারে, এই পাশটাও থাকতে পারে। তাহলে এটা হচ্ছে সমতল দর্পণ। আর এই সমতল দর্পণের যদি এখানে আমরা দাঁড়াই তাহলে কি পাবো? আমরা নিজেদের প্রতিবিম্ব এই যে এখানে দেখতে পাবো। এরপরে অবতল দর্পণ। অবতল দর্পণ দেখতে অনেকটা বাঁকা হয়, এরকম করে, যার এই পাশটায় মার্কারির পার্ট দেওয়া থাকে, এরকম করে মার্কারির পার্ট দেওয়া থাকে। আর যদি আমরা এই যে এখানে দাঁড়াই তাহলে আমরা নিজেদের প্রতিবিম্ব এই পয়েন্টটাতে দেখতে পাবো। উত্তল দর্পণ। উত্তল দর্পণ দেখতে হয় এই রকম, যার এই পাশটায় পার্ট দেওয়া থাকে। আর এখানে দাঁড়ালে আমরা আমাদের প্রতিবিম্ব এখানে দেখতে পাবো। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব দর্পণ সম্পর্কে যে বেসিক জিনিসগুলি থাকে সেগুলি নিয়ে। তাহলে ধরি একটি অবতল দর্পণ আছে। অবতল দর্পণ আমরা দেখলাম যে একটু আগে অবতল দর্পণ আছে একটি। অবতল দর্পণ, যার এই দিকটায় মার্কারি পার্ট দেওয়া থাকে, মার্কারি পার্ট দেওয়া থাকে। তাহলে কি করব? এই যে অবতল দর্পণ আছে, এই অবতল দর্পণের আমরা একটা কাল্পনিক রেখা কল্পনা করব। যে এমন একটি কাল্পনিক রেখা কল্পনা করব যে কাল্পনিক রেখাটি কি করবে? এই অবতল দর্পণকে দুটো সমান অংশে বিভক্ত করে দেবে। এই কাল্পনিক রেখা আমরা দেখতে পাচ্ছি যে এই কাল্পনিক রেখাটি এই অবতল দর্পণকে কি করেছে? দুটো সমান অংশে বিভক্ত করেছে। তাহলে আমরা কি বলবো? যে কাল্পনিক রেখা অবতল দর্পণকে সমান দুটি অংশে বিভক্ত করবে
তাকে আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে এই কাল্পনিক রেখাটি হচ্ছে কি, এই কাল্পনিক রেখাটি হচ্ছে প্রধান অক্ষ। এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ। ঠিক আছে। আর তারপর আমরা দেখতে পাচ্ছি যে অবতল দর্পণ এবং প্রধান অক্ষ এই দুটি একে অপরকে কি করেছে, একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। এই যে এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটি হচ্ছে কি, এই বিন্দুটি হচ্ছে মেরু, যাকে ইংরেজিতে পোল বলা হয়। ঠিক আছে। এরপর যদি মনে করো যে এই অক্ষ বরাবর একটি আলোক রশ্মি আসছে, এরকম করে কি করবে, এই আলোক রশ্মি এসে এক সময় কি করে, এই যে অবতল দর্পণ আছে, এই অবতল দর্পণের গলীয় তলে আপতিত হবে। আপতিত হওয়ার পর কি হবে, সেখান থেকে প্রতিফলিত হয়ে একটি নির্দিষ্ট গতিপথ বরাবর এরকম করে বাইরে বেরিয়ে আসবে। তাহলে কি দেখলাম, যে যখন আপতিত রশ্মিটি অবতল দর্পণের গলীয় তলে যখন আপতিত হচ্ছে এবং সেখান থেকে যখন প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হওয়ার সময় এই আপতিত রশ্মিটি প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, এই যে দেখতে পাচ্ছি ছেদ করেছে। তাহলে এই বিন্দুটি কি, ছেদ বিন্দুটি হচ্ছে ফোকাস বিন্দু, যেটাকে আমরা এফ অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে। তাহলে এই বিন্দুটি হচ্ছে কি, এই বিন্দুটি হচ্ছে ফোকাস বিন্দু বা যাকে আমরা ইংরেজিতে বলি ফোকাস পয়েন্ট, ফোকাস পয়েন্ট। ঠিক আছে। আর এই যে মেরু আমরা এর আগে আলোচনা করলাম, মেরুকে আমরা সাধারণত পি অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে। তারপর এই যে এখানে লক্ষ্য করো যে ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত একটা কি আছে, একটি নির্দিষ্ট দূরত্ব আছে। এই দূরত্বকে কি বলা হচ্ছে, এই দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, যাকে আমরা স্মল এফ অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে এই পয়েন্টটা কি হচ্ছে, এই যে এই এফ আর পি, এই ডিস্টেন্সটা কি হচ্ছে, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, যাকে আমরা স্মল এফ অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। ওকে। তারপর যদি আমরা এই যে এখানে যদি লক্ষ্য করি, তাহলে এই যে অবতল দর্পণটি দেখতে কি আছে, অনেকটা কার্ভের মতো। এই কার্ভটাকে যদি আমরা কমপ্লিট করে দিই, এভাবে করে যদি কমপ্লিট করে দিই, সম্পূর্ণ করে দিলাম, তাহলে সম্পূর্ণ করার পর, কমপ্লিট করার পর কি হচ্ছে, সেটি একটি বৃত্তে কনভার্ট হচ্ছে, যার এই পাশটা আমরা কি হচ্ছে অবতল দর্পণ, আর এই যে এই পাশটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে এটা পুরোটা একটা বৃত্তে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা কি জানি যে বৃত্তের একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে। তাহলে ধরলাম যে সেই কেন্দ্রটি আছে এই বিন্দুতে, যাকে আমরা সি অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করলাম। সি কেন্দ্রকে সি অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে সি হচ্ছে কি, সি হচ্ছে বক্রতা কেন্দ্র। সি হচ্ছে কি, সি হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র আমরা যদি সংজ্ঞা যদি বলতে চাই যে বক্রতা কেন্দ্র কি, তাহলে বক্রতা কেন্দ্র কি বলবো, যে একটি গলীয় দর্পণ যে গোলকের অংশ, একটি গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলবো আমরা বক্রতা কেন্দ্র। তাহলে দেখতে পাচ্ছি কি, তাহলে এই যে এটা যে একটা বৃত্ত, তাহলে বৃত্তের কি দেখতে পাচ্ছি যে অবতল দর্পণ আর উত্তল দর্পণ, এই দুটো হচ্ছে কি যে বৃত্তের একটি অংশ। তাহলে বৃত্তের অংশ আর বৃত্তের এখানে কেন্দ্র আছে, তাহলে কেন্দ্র থাকলে কি হবে, এই বৃত্তের একটি ব্যাসার্ধ থাকবে। তাহলে ব্যাসার্ধ, তাহলে আমরা কি দেখছি যে কেন্দ্র থেকে এই যে মেরু পর্যন্ত যে দূরত্ব, মানে সিপি পর্যন্ত যে দূরত্ব আছে, তাকে আমরা কি বলবো, তাকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ। তাহলে সিপি কি, সিপি হচ্ছে সিপি ইকুয়াল টু, যাকে আমরা ব্যাসার্ধকে সাধারণত স্মল আর অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে সিপি হচ্ছে
স্মল আর, যেটাকে আমরা বলবো কি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, যে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব এবং যে বক্রতা ব্যাসার্ধ আছে। ঠিক আছে, তাহলে আমরা তার আগে এই বক্রতা ব্যাসার্ধের যদি সংজ্ঞা বলতে চাই তাহলে কি বলবো, যে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে কি, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে যে যদি সংজ্ঞার আকারে বলতে চাই, যে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে যে একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ, যাকে আমরা স্মল আর অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, এখন আমরা দেখবো যে এই যে বক্রতা ব্যাসার্ধ আর এই যে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব আছে তাদের মধ্যে সম্পর্ক। অর্থাৎ আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব যে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি প্রমাণ করব, যে f ইকুয়াল টু r/2 বা r ইকুয়াল টু কি লিখতে পারি 2f। ঠিক আছে, এটা প্রমাণ করব। ঠিক আছে, বা আমরা এটাই লিখতে পারি যে আচ্ছা ঠিক আছে, এটাই আমরা করি। ওকে, তাহলে আমরা এখন দেখে নেব। এখন তাহলে আমরা প্রমাণ করতে যাচ্ছি, প্রুফ করব যে অবতল দর্পণের ক্ষেত্রে r ইকুয়াল টু 2f বা f ইকুয়াল টু r/2, এটা আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রুফ করব আর কি। ঠিক আছে, তাহলে ধরে নিলাম অবতল দর্পণ, এই যে অবতল দর্পণ, আমরা অবতল দর্পণ আগে ড্র করলাম, এটি হচ্ছে অবতল দর্পণ এটি। ওকে, ঠিক আছে, এটি হচ্ছে অবতল দর্পণ, যার কি হয়েছিল যে এমন একটি রেখা কল্পনা করেছিলাম যে রেখাটি অবতল দর্পণকে দুটি সমান অংশে বিভক্ত করেছিল, যাকে আমরা প্রধান অক্ষ বলি আর কি। আর এই বিন্দুটা যেখানে অবতল দর্পণ এবং প্রধান অক্ষ একে অপরকে ছেদ করেছিল, এই বিন্দুটাকে আমরা মেরু বলি, যাকে পি অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করেছিল। ঠিক আছে, এরপরে হচ্ছে কি, যে একটি আলোক রশ্মি, ধরে নিলাম যে RS আলোক রশ্মি। ঠিক আছে, RS যে আলোক রশ্মি আছে সেটি অবতল দর্পণের গোলীয় তলে এসে আপতিত হলো। আপতিত হওয়ার পর কি হবে, সেখান থেকে প্রতিফলিত হয়ে একটি নির্দিষ্ট গতিপথ বরাবর বেরিয়ে যাবে। ঠিক আছে, আর এই প্রতিফলিত রশ্মিটি কি হচ্ছে, যে এই যে প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, যাকে আমরা কি বলি ফোকাস বিন্দু বা ফোকাস পয়েন্ট। ঠিক আছে, এর আগেও বলা হয়েছিল যে কোন ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস বিন্দু বা ফোকাস পয়েন্ট কাকে বলি, যে কোনো আলো দর্পণ দ্বারা প্রতিফলন হওয়ার পর প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষকে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তাকে আমরা কি বলি ফোকাস বিন্দু বা ফোকাস পয়েন্ট, যাকে এফ অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এর আগে সেটা আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এরপর এই যে একটু আমরা এই বিষয়টি এগোনোর আগে আমরা আলোর যে প্রতিফলন আছে সেটি আমরা দেখে নেব। অ্যাকচুয়ালি আলোর প্রতিফলনের যে দুটি সূত্র আছে,
যেটা আমরা সাধারণত ক্লাস 8 বা 9-এ পড়েছিলাম, সেটা একবার দেখে নেব। ঠিক আছে, তাহলে ধরলাম যে একটি প্লেন আছে, দর্পণের একটি প্লেন আছে, দর্পণের তল আছে। এই দর্পণের তলে আলোক রশ্মি কি হলো, আপতিত হলো, আলোক রশ্মি এসে আপতিত হলো। তারপর কি হবে, সেখান থেকে প্রতিফলিত হবে, এটা আমরা জানি, প্রতিফলিত হলো। তাহলে কি হবে, এখানে একটি অবিলম্ব উৎপন্ন হবে। ঠিক আছে, অবিলম্ব উৎপন্ন হবে, অবিলম্ব উৎপন্ন হবে। তাহলে আলোর প্রতিফলনের সূত্র দুটি কি ছিল? প্রথম সূত্র ছিল কি, যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে বা একই বিন্দুতে থাকবে। ঠিক আছে, এটি ছিল আলোর প্রতিফলনের প্রথম সূত্র। ঠিক আছে, তারপর দ্বিতীয় সূত্র কি ছিল? দ্বিতীয় সূত্র ছিল যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। তাহলে আপতন কোণ যদি থিটা হয়, তাহলে প্রতিফলন কোণ কি হবে, থিটা হবে। প্রতিফলনের দ্বিতীয় সূত্রানুসারে আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে, একে অপরের সমান হবে, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এই যে এই ক্ষেত্রে যখন আলোক রশ্মি যখন অবতল দর্পণে গলীয় তলে আপতিত হলো, তখন সেখান থেকে কি হয়েছে, যখন প্রতিফলিত হয়ে কি হয়েছে, সেটা এই যে এসটি পথে বেরিয়ে গেছে, তাই না? তারপর সেখানে কি উৎপন্ন হয়েছে, এই যে আমরা প্রতিফলনের যে সূত্র দেখলাম, একটি অবিলম্ব উৎপন্ন হবে, তাই না? যে একটা আমরা অবিলম্ব পাবো, এই যে অবিলম্ব পাবো, যে অবিলম্বটি প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটি কি, সেটি হচ্ছে সি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তারপর দ্বিতীয় সূত্রানুসারে আমরা কি জানি, যে এখানে আপতন কোণ আর কি, এটি প্রতিফলন কোণ, তাই না? দুটো আমরা পাবো, যে দুটো একে অপরের সমান হবে। তাহলে আমরা দেখে নেব যে কি, যে আর এস কি, তাহলে আর এস হচ্ছে আপতিত রশ্মি। ঠিক আছে, আর এই যে এসটি কি, এসটি হচ্ছে প্রতিফলিত রশ্মি। ওকে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আপতন কোণ, তাহলে কোনটা আপতন কোণটা? আপতন কোণ হচ্ছে কি, যে আর এস সি, তাই না? আপতন কোণ আমরা পেলাম কি, আর এস সি, এটা হচ্ছে আপতন কোণ। তাহলে আপতন কোণ কি লিখতে পারি, আপতন লিখতে পারি কি, কোণ আর এস সি ইকুয়াল টু কত, থিটা। এবং প্রতিফলন কোণ কত পাবো, কত, প্রতিফলন কোণ। ঠিক আছে, প্রতিফলন কোণ হচ্ছে কি, CSF, তাই না? CSF এটি হচ্ছে প্রতিফলন কোণ, এটি হবে থিটা। আমরা প্রতিফলনের দ্বিতীয় সূত্রানুসারে জানি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে, একে অপরের সমান হবে। ঠিক আছে, এরপরে একটি জিনিস লক্ষ্য করো, এই যে এই চিত্রটাই যদি আমরা লক্ষ্য করি, হ্যাঁ, তাহলে এই চিত্রটি লক্ষ্য করলে আমরা কি দেখতে পাবো, এই চিত্রটি লক্ষ্য করলে দেখতে পাবো যে এই যে আর এস যে আলোক রশ্মি, সেটি কার সাথে সমান্তরাল আছে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল আছে, তাই না? তাহলে আমরা কি দেখতে পেলাম, যে এই যে আর এস, ঠিক আছে, আর এস যে আলোক রশ্মি আছে, সেটি প্রধান অক্ষের সাথে সমান্তরাল আছে। ঠিক আছে, আর এই দুটো সমান্তরাল সরলরেখার ছেদক হচ্ছে সি হচ্ছে ছেদক। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, তাই না? থিটা উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটো কোণ কি, তাহলে এই দুটো কোণ কি, একান্তর কোণ, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে একান্তর কোণ পাচ্ছি। তাহলে একান্তর কোণ বলতে এই যে এটাকে বোঝানো হচ্ছে।
আর এস সি, তাই না, আর এস সি দেখতে পাচ্ছি। তাহলে কি হচ্ছে যে কোণ আর এস সি ইকুয়াল টু কি হবে, কোন কোন পাবো আমরা, এস সি এফ বা পি এটা বলতে পারি, তাই না, কি বলতে পারি, এস সি এফ বা এস সি পি। তাহলে আমরা লিখতে পারি যে এস সি এফ, তাই না। আর আমরা কি জানি, এই যে আর এস সি এই কোণটি কত, থিটা। তাহলে এই কোণটারও মান কত, এই কোণটা হচ্ছে কি থিটা, তাই না। আর তাহলে এই দুটো কি একে অপরের সমান, তাহলে কোণ কি হচ্ছে এস সি এফ, তাই না, এস সি এফ এই কোণটি থিটা, তাহলে এটা কি হবে থিটা। ওকে, তাহলে এই যে এখানে কি হয়েছে যে এই চিত্রটা যদি ভালো করে লক্ষ্য করো, কি হচ্ছে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাই না, ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে ত্রিভুজের কি হচ্ছে দুটি কোণ সমান, তাই না। তাহলে আগে ত্রিভুজটি লিখি, ত্রিভুজটা আমরা কি পেয়েছি, ত্রিভুজ পেয়েছি যে এস কি পেয়েছি, এস সি এফ, তাই না, এস সি এফ, এস সি এফ এটি হচ্ছে কি একটি ত্রিভুজ, ঠিক আছে। তো তাহলে এই ত্রিভুজে কি হচ্ছে দুটি কোণ বা দুটি বাহু কি সমান। আর আমরা কি জানি যে যে ত্রিভুজের দুটি কোণ বা দুটি বাহু সমান তাকে আমরা কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ বলি, তাই না। তাহলে এস সি এফ এটি একটি কি, এটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটা একবার ড্র করে নিই। সমদ্বিবাহু ত্রিভুজ এটা এস সি এফ, তাই না। তাহলে এই ত্রিভুজের এই দুটো কোণ কি সমান, এই দুটো কোণ সমান, তাহলে কি হবে, তাহলে এটি একটি যদি ত্রিভুজ এস সি এফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হবে, এই ত্রিভুজের সি এফ আর এফ এস এই দুটো বাহু কি হবে একে অপরের সমান হবে। তাহলে কি হবে যে সি এফ, তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজ এস সি এফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হবে যে সি এফ বাহু এই বাহুটা কার সাথে সমান হবে, এফ এস এই বাহুর সাথে সমান হবে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা এই চিত্রটাতে চলে যাই, ঠিক আছে। তাহলে এই চিত্রটা আমরা দেখছি যে এই যে এস বিন্দুটি আছে, এস বিন্দুটি কি আছে যে এই পি বিন্দুর অনেক কাছাকাছি আছে, বাট এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকটা দূরে আছে, বাট অ্যাকচুয়ালি সেটা না, এই এস বিন্দুটি পি বিন্দুর অনেক কাছাকাছি থাকে। তাহলে আমরা কি লিখতে পারি যে এস পি এর খুব কাছাকাছি হলে তাহলে কি লিখতে পারি যে এস পি এর খুব কাছাকাছি হলে, অর্থাৎ কি হবে, পিএস খুব ক্ষুদ্র হলে, পিএস খুব ক্ষুদ্র হলে, পিএস খুব ক্ষুদ্র হলে, পিএস খুব ক্ষুদ্র হলে কি হবে, এই যে এফএস, এই যে এফএস আছে সেটি কার সাথে অ্যাপ্রক্সিমেটলি সমান হবে, এফ পির সাথে সমান, এফ পির সাথে সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এফএস অ্যাপ্রক্সিমেটলি কার সাথে সমান, এফ পির সাথে সমান হবে, ঠিক আছে, এফ পির সাথে সমান হবে। তারপর আরেকটি জিনিস যে এই যে ধরে নাও যে L1 P L2 এটি হচ্ছে কি, এটি হচ্ছে রৈখিক উন্মেষ, ঠিক আছে, রৈখিক উন্মেষ। তাহলে
রৈখিক উন্মেষ কি? রৈখিক উন্মেষ হচ্ছে যে দর্পণটি কতটি লম্বা, ঠিক আছে? তাহলে কি দেখলাম যে L1 P L2 এটি কি? এটি হচ্ছে রৈখিক 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 উন্মেষ, ঠিক আছে? অর্থাৎ এই দর্পণটি কতটা লম্বা, ঠিক আছে? এবার আমরা এই চিত্র অনুযায়ী, ঠিক আছে, এই চিত্র অনুযায়ী আমরা এই যে আমাদের যে প্রমাণ দেওয়া ছিল প্রুফ r ইকুয়াল টু এই যে r ইকুয়াল টু 2f বা f ইকুয়াল টু r/2, সেটি এখন আমরা প্রুফের দিকে অনেকটাই চলে এসেছি, ঠিক আছে? তাহলে দেখে নেব। তাহলে চিত্র অনুযায়ী যদি আমরা লিখি চিত্র অনুযায়ী, ঠিক আছে, তাহলে চিত্র অনুযায়ী এই জায়গাটা করি, ঠিক আছে? তাহলে এই যে চিত্র অনুযায়ী, এই চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বা সিপি সিপি কি? সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তাই না? এইটুকু ডিস্টেন্স, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, যাকে আমরা আর অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। এগুলো আগে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আর এই যে এফ পি, এই দূরত্বটা কি? এটি ছিল ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, যাকে আমরা স্মল এফ অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, ঠিক আছে? এটাও আগে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা সিপি ইকুয়াল টু, তাহলে সিপি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সিপি এই চিত্র অনুযায়ী সিপি 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 ইকুয়াল টু লিখতে পারি, এই যে সিপি ইকুয়াল টু লিখতে পারি সিএফ প্লাস কি এফ পি, তাই না? তাহলে সিএফ প্লাস কি এফ পি, এটা লিখতে পারি, ঠিক আছে? তারপর আমরা যে সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, এই যে ত্রিভুজ এস সি এফ, এটি সমদ্বিবাহু ত্রিভুজ ছিল। এই ত্রিভুজের কোন বাহু দুটি সমান ছিল? এফ এস কার সাথে সমান ছিল? সি এফ কার সাথে সমান ছিল? এফ এর সাথে সমান ছিল, তাই না? এই যে আমরা দেখেছি যে সি এফ ইকুয়াল টু কি ছিল? এফ এস, এই দুটো কি ছিল? একে অপরে সমান ছিল, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম কি যে সি এফ ইকুয়াল টু এফ এস, এটি আমরা আগে দেখেছিলাম। তাহলে আমরা সি এফ এর জায়গায় কি বসাতে পারি? সি এফ এর জায়গায় বসাতে পারি এফ এস, এফ এস, এফ পি, তাই না? তারপর এই যে আমরা একটু আগে দেখলাম কি যে এফ এস, এফ এক্স কার সাথে অ্যাপ্রক্সিমেটলি সমান? এফ পির সাথে, তাই না? এই যে দেখলাম এটা। তাহলে আমরা কি এফ এস এর জায়গায় কি বসাতে পারি? এফ পি বসাতে পারি প্লাস এফ পি, এই দুটো, তাই না? তাহলে সিপি ইকুয়াল টু আমরা কি পেলাম? সিপি ইকুয়াল টু পেলাম 2 পি, এটা পেলাম। আর সিপি, সিপি কি? সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তাই না? যাকে এই যে সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, যাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, তাই না? তাহলে আর আর এই যে এফ পি, এটি কি? ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? 2f। তাহলে আমাদের যে প্রুফ ছিল, ঠিক আছে, যে আর ইকুয়াল টু 2f, সেটি প্রুভ হয়ে গেল। বা এখান থেকে আমরা কি লিখতে পারি আরেকটা, যে এফ ইকুয়াল টু r/2, এটা প্রুভ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এইটুকুটাই। আমরা নেক্সট পার্টগুলো পরবর্তী যে ভিডিও আসবে সেগুলোতে দেখে নেব, ঠিক আছে? আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে দেবে। ধন্যবাদ।